আব্বু অসুস্থ হওয়ার পর থেকেই মানে মোটামুটি বলা চলে যে আমার আম্মু একটু মানে বদলে যাওয়া শুরু করে। এটা কি বাবা অসুস্থ হয়ে যাওয়ার পরে ফার্স্ট টাইম আপনারা নোটিস করলেন? আপনার বড় বোনের সাথে আপনার বয়সের ডিফারেন্স কত? আমার আপুর সাথে আমার 6 বছরের পার্থক্য। তার মানে উনি হচ্ছেন রাইট নাও 30 এবং আপনি হচ্ছেন 24। তো তারপর কিছুদিন পর থেকে আম্মু মানে একটু অন্যরকম কথাবার্তা শুরু করে আর কি। টেল মি ফ্র্যাঙ্কলি, যেটা আপনার সঙ্গে হয়েছে, মানে কি বলেছে অন্যরকম বলতে আমি বুঝবো না, ঘটনা জানতে চাই। হোয়াট হ্যাপেন্ড? ঘটনা হচ্ছে আম্মু হঠাৎ করে একদিন আমাকে অনেক বাজে একটা প্রপোজাল দেয়। কি বলে? আম্মু আমাকে একদিন, আমি আমার রুমে ছিলাম, তো আমাকে এসে বলছে যে মানে একজনের নাম বলেছে যে অমুক বলেছে সে তোমার সঙ্গে তোমাকে সে 10,000 টাকা দিবে। আর ইউ শিওর? জি। তো ফার্স্ট অফ অল আমি একটু থামাচ্ছি আপনাকে, বিকজ এটা এই লাইনগুলো আমি রেডিওতে প্রচার করিনি, আমি এখানে অনেক কিছু মিউট করে দিয়েছি, বিকজ আমি জানি আমার শ্রোতারা যেটা বোঝার দরকার বুঝে নিয়েছে এবং আমিও বুঝে নিয়েছি। কিন্তু আমার এখানে অনেক বড় কথা আছে এই কারণেই যে মা তো মাই। আমি বললাম তো আপনাকে, শেষ পর্যন্ত সে যাই করুক না কেন সে আমাদের কাছে সম্মানেরই থাকবে। কিন্তু এটা আপনার জীবনে ঘটেছে, সে কারণেই এটা জীবন গল্প। আমি আপনাকে আবারও সতর্ক করছি রেনুমা, এই গল্পটা রেডিওতে এখন মানুষ শুনছে এবং আমাদের ইউটিউবে সারাটা জীবন এটা থেকে যাবে। হ্যাঁ, সো ইফ ইউ হ্যাভ, মানে আপনার এখনো চান্স আছে, আপনি যদি মনে করেন যে না আপনি যেটা বলেছেন সেটা আপনি উইথড্র করবেন, ইউ ক্যান উইথড্র দিস। হ্যাঁ, আমি দরকার হলে এই লাইন সবগুলো বাদ দিয়ে দিব, রেডিওতে প্রচার করবো না। হ্যাঁ, যেভাবে এটা হয়েছে বা যা হয়েছে, যদি আপনি মিথ্যা বলে থাকেন, কারণ মা কিন্তু মাই। এবং একটা বড় জিনিস কি আমি বলি, সৃষ্টিকর্তা পৃথিবীতে আমাদেরকে সর্বশ্রেষ্ঠ যে উপহারটা দিয়েছেন সেটা হচ্ছে মা। হ্যাঁ, এবং পৃথিবীর একটা কথা আছে না, খুনি যদি সন্তান যদি খুন করে পৃথিবীর কোথাও জায়গা নেই, কিন্তু মায়ের আঁচলের নিচে এসে জায়গা পায়। এমন একটা, আমি বলছি না যে খুন করে মায়ের আঁচলের নিচে জায়গা পায় মানে হচ্ছে মা খুব ভালো বা এরকম কোনো কিছু না, মানে আমি বলতে চাচ্ছি যে এত কোথাও যদি জায়গা না থাকে তাহলে এরকম একটা জায়গা আছে। এবং মায়ের ব্যাপারে আমাদের ধর্ম, ইসলাম ধর্ম যেটা বলে, সর্বোচ্চ রকম সহনশীল হতে বলেছে। এবং বাবা মায়ের সেবা দানের জায়গাটাতে এমন বলা হয়েছে যে যখন তারা বৃদ্ধ হয় তখন তাদেরকে এমন ভাবে লালন পালন করো যেভাবে তোমাদেরকে ছোটবেলায় লালন পালন করা হয়েছে, এবং শব্দটি পর্যন্ত উচ্চারণ করো না, এইরকম প্রায়োরিটি দেওয়া হয়েছে। তো এবং আরো আপনি যদি নিজে খোঁজ করেন আপনি নিজেই দেখতে পারবেন। আমি একজন ধর্মীয় বেত্তা নই, আমি যতটুকু জানি ততটুকু আপনার সঙ্গে শেয়ার করলাম। তো এটা তো ধর্মীয় দিক, আপনি ধর্মীয় দিকের বাইরেও যদি আসেন, সামাজিক ভাবেও যদি আসেন, পারিবারিক ভাবেও আসেন, একটা মা সমাজের জন্য, পরিবারের জন্য কত বড় ভূমিকা রাখে এটা বলার অপেক্ষা রাখে না, সেটা সারা দুনিয়া ব্যাপী সমান। বাট ইওর কেস ইজ ট্রুলি এক্সেপশনাল যদি সেটা হয়ে থাকে। সো আমি আপনাকে আরেকবার সুযোগ দিচ্ছি যে আপনি যেটা বলছেন চাইলে আপনি সেটা উইথড্র করতে পারেন। আমি সেটা উইথড্র করব না, কারণ এটা আমার সাথে ঘটেছে। আমার নিজের মা যে আমাকে জন্ম দিয়েছে সে আমার সাথে এরকম করেছে। ওকে, তারপর কি হলো? তারপর আমার মা আমাকে এভাবে বলার পরে আমি এতদিন সবকিছু সহ্য করেছি। আমি হয়তো টুকটাক তর্ক করেছি, ঝগড়া করেছি, বাট ওরকম এক্সট্রিম লেভেলের আমি কখনো কিছু করিনি, আমি চুপই থেকেছি। বাট আমাকে যেদিন থেকে এই কথাটা বললো তখন থেকে আমি আর কি টোটালি আমি বুঝে যাই না এই মানুষটা কখনো আমার ভালো চায়নি। সো আপনার লেখাপড়া কি ওই সময়টাতে স্টপ ছিল? আমার লেখাপড়া স্টপই ছিল, কারণ আগে আমি মেন্টালি ডিপ্রেসড ছিলাম, আমি পড়তে পারতাম না, আমি পড়তাম না। তারপর বাসায় কোনো টিচারও ছিল না। যে লোকটার নাম বলা হয়েছে সে লোকটাকে আপনি চিনতেন? হ্যাঁ, লোকটাকে আমি চিনতাম। ওনার কি আসা যাওয়া ছিল আপনার বাড়িতে? না, আমাদের বাসায় আসা যাওয়া ছিল না, কিন্তু উনি হচ্ছে আমাদের যে এলাকাটায় আমরা ছিলাম ওই এলাকারই ছিল উনি। উনি কি প্রভাবশালী লোক ছিল? মোটামুটি। ওকে, আচ্ছা। তারপরে আমার মা, আমি জাস্ট স্ট্রেট বলে দেই যে আমার পক্ষে এটা সম্ভব না। তখন আমাকে বলে যে তোমার কি আরো বেশি টাকা লাগবে? তা আমি বলি যে না, আমার টাকা লাগবে না, বাট আমি এই ধরনের কোনো কিছু করবো না। সো প্লিজ তুমি কখনো এই ধরনের কথা অভাব তো ছিল না আপনাদের ফ্যামিলিতে? না, আমার ফ্যামিলিতে কখনো আর্নিং সোর্সের দিক থেকেও তো কোনো সমস্যা ছিল না? আর্নিং সোর্সে কোনো প্রবলেম ছিল না, আমাদের যে টাকা পয়সার কোনো সমস্যা থাকা সেটাও ছিল না। আর আমার টোটাল খরচটা আপু বেয়ার করতো, আম্মুর জন্য একটা বড় একটা অ্যামাউন্ট পাঠাতো। মানে তখনও কি আপনি আপনার ফ্যামিলিতে অভিভাবক বলতে আপনার মার পরে তো আপনার আপু ছিল, তখনও বিষয়গুলো আপনি কেন আপুকে জানাচ্ছিলেন না? আপুর সাথে আমার কমিউনিকেট করার কোনো ওয়ে রাস্তাটাই ছিল না, মানে একদম গৃহবন্দী থাকতেন টোটালি। ইভেন কি মানে আমি হচ্ছে ঢাকা থেকে যখন চলে আসলাম একেবারে, তার কয়েক মাস পর আমাদের বাসায় 3টে লাইনটা ক্লোজ করে দেওয়া হয়।
Okay. লাইনটা অফ করে দেওয়া হয়। আর আম্মুর ফোনটা সব আম্মুর কাছে থাকতো, আর আমার তো ফোন ছিল না। আর আমাকে তো বাসা থেকে বেরোতে দিত না, কোথাও যেতে দিত না। কোথাও গেলে সেটা আম্মুর সাথেই। বাসায় কেউ আসলে, মানে কোনো গেস্ট যদি আসতো বাসায়, তো তার সামনে সবসময় আম্মুই আছে। আচ্ছা ঠিক আছে, তারপরে কি হয়? তো তারপরে আম্মু আমাকে কয়েকবার এই ব্যাপারটা নিয়ে বলে, ইভেন আমাকে এভাবে বলে যে তোমার কি আরো বেশি টাকা লাগবে, লাগলে বলো, কোনো সমস্যা নেই। আমি ওনাকে বলছি, আমি বলি যে আম্মু প্লিজ, আমি তোমার অনেক কিছু সহ্য করেছি, তুমি যখন যেটা বলেছো আমি তোমাকে দিয়ে দিয়েছি। আমার গহনা তো তোমার কাছে ছিল, আমার প্রপার্টি গুলো আমি তোমাকে দিয়ে দিয়েছি, তুমি আমাকে এটা করতে বলো না, আমার পক্ষে পসিবল না, আমি এটা করতে পারবো না। তখন থেকে আমার প্রতি প্রচন্ড খারাপ ভাবে মানসিক আর শারীরিক নির্যাতন শুরু হয়। কথায় কথায় আম্মু আমাকে মারতো। মানে তার কথায় একটা ছিল যে তোমাকে এটা করতে হবে, তুমি এটা করো। বিভিন্ন সময় বিভিন্ন অ্যামাউন্ট বলতো, বিভিন্ন লোকের কথা বলতো যে কি হয় এমন করলে, কি সমস্যা তোমার, এত অহংকার কিসের, তুমি নিজেকে কি মনে করো, তুমি কেন এত অহংকার দেখাবা, তোমার তো কিছু নাই, তুমি কি করে খাবা, তোমাকে যদি আজকে আমি বাসা থেকে বের করে দিই, তোমাকে যদি আমি কোনো মানে খাবার না দিই, কিছু না দিই, তুমি কি নিজে কিছু মানে 1 টাকা দিয়ে কিনে খেতে পারবা, তোমার কি অ্যাবিলিটি আছে, তোমার কিন্তু কিছুই নাই। সো তোমাকে আমার কথা মানতে হবে, যদি না মানো তাহলে কিন্তু আমি তোমাকে আবার বাসা থেকে বের করে দিব। ঠিক আছে, তখন তুমি কোথায় যাবা, কি করবা, তোমাকে কিন্তু এটা করেই খেতে হবে। সো বেটার তুমি আমার কথা শুনো, এখানে থাকো, থেকে করো। আমি বলছি আমি এটা করবো না। তারপর গিয়ে যেটা হয় সেটা হচ্ছে যে আমাকে প্রচন্ড মারতো, মানে হাতের কাছে যেটাই পেতো সেটা দিয়ে আম্মু আমাকে মারতো। তারপর এমনও দিন গিয়েছে যে আমি মানে মারের ভয়ে আমি আমার রুমের দরজা আটকে দিয়ে আমি থাকতাম, রুম থেকে বের হতাম না। আম্মু রুমে এসে অনেক ধাক্কাধাক্কি করতো যে রুম খুল, কেন আটকায় রাখছিস। আমি ভয়। আচ্ছা, আপনাদের বাসাটা কেমন ছিল? আশেপাশে কি কোনো লোকজন ছিল না? আমাদের বাসাটা কিরকম ছিল, আমাদের বাসাটার হচ্ছে মানে বড় একটা জায়গা জুড়ে বাসাটা ছিল, এবং আমাদের বাসার পিছন দিকে জাস্ট একটা বিল্ডিং ছিল, আর ডানে বামে সামনে কোনো বাসা ছিল না। আমাদের বাসাটাই ছিল, হ্যাঁ, পুরোটাই ফাঁকা ছিল। আপনাদের বাসাটা কয়তলা? বাসাটা একতলা। একতলা, টিন শেড? টিন শেড না, ফাউন্ডেশন দেয় বাসা, বিল্ডিং। কতটুকু জায়গার উপরে? আমাদের বাসাটা অলমোস্ট 12 কাঠা জায়গার উপরে। 12 কাঠা জায়গার উপরে, একটা কর্নারে জাস্ট আমাদের বাসাটা, একটা কর্নার, এবং চারপাশে এটা বাউন্ডারি দেওয়া। হ্যাঁ, বাউন্ডারি দেওয়া, হ্যাঁ। তো তারপরে আমি রুম থেকে বের হতাম না। আম্মু আমাকে অনেক দরজার ভিতরে এসে লাথি দিত যে বের হ, বের হ, বের হচ্ছে। মানে এগুলো মনিটর করে কেউ নাই, শোনারও কেউ নাই? কেউ নাই যে শুনবে ইয়া করবে। তো তারপর আমাকে আমি যখন বের হলাম, আমি জানি আমাকে বের হলে আমাকে মারবে, কোনো একটা কথা নিয়ে হয়তো আমার সাথে তর্ক করবে। আগেও কি গায়ে হাত তুলো, নাকি এই ঘটনার পর থেকে গায়ে হাত তোলা শুরু হলো? গায়ে হাত তুলতো ছোটবেলা থেকে। আম্মু খুবই ইয়া ছিল, আমি বলেছি তো, গায়ে হাত তোলা স্বভাব ছিল। বাট এটার পর থেকে আমি যখন মানা করতাম তখন থেকে খুব বেশি করে শুরু হয়েছে এটা। এমনও হয়েছে যে আমি 1 দিন 1.5 দিন 2 দিন আমি না খেয়ে আমার রুমের ভিতরে বন্দি। আমি হয়তো ওয়াশরুম থেকে পানি নিয়ে পানি খেয়ে হয়তো আমি আছি, এরকমও হয়েছে। তো এক পর্যায়ে এভাবেই চলতে থাকে। এভাবে চলতে চলতে 2014 সালের ফেব্রুয়ারিতে আমার ভাইয়া একদিন ফোন করে। দুলাভাই, জি, আমার দুলাভাই একদিন ফোন করে বলে যে আমি তো দেশে আসতেছি, তো আমি 7 দিনের জন্য দেশে আসবো, তো 2 দিন হয়তো আমি সিরাজগঞ্জে থাকবো, এটা বলে। তো তখন আর কি আমার আম্মু আমার জন্য টিচার রাখে, ফেব্রুয়ারিতেই টিচার রাখে, 2 জন টিচার রাখে, একজন হচ্ছে ম্যাথের জন্য আর একজন ইংলিশের জন্য। তো টিচার রাখার পরে তোমার তো পড়াশোনার সময় অফ ছিল? আমার তো অফ ছিল, আমি টোটালি পড়াশোনা করতাম, বাট আমি কলেজে ভর্তি হয়েছিলাম। মানে আমি 14তে হচ্ছে আমার মানে 13তে আমার বেসিক্যালি এইচএসসি দেওয়ার কথা, বাট আমি দেইনি। তো ওইটা আবার 14তে রেজিস্ট্রেশন করানো হয় যে 14তে দিব, বাট তারপর আমার পড়াশোনা টোটালি স্টপ ছিল। তো ফেব্রুয়ারিতে আমার ম্যাথের বই টই আর নোটস টোটস যা কিছু লাগবে এগুলো সবকিছু আম্মু কিনে দেয়, কিন্তু 2 জন টিচার রাখে, কারণ ভাইয়াকে তো শো করতে হবে যে সে আমাকে পড়াচ্ছে। তারপর ভাইয়া মার্চে আসার পরে, তো ভাইয়া ঢাকায় আসার 2 দিন পরে আমাদের বাসায় আসে, সিরাজগঞ্জে আসে। তো আসার পর আমি জাস্ট চান্সে ছিলাম যে আমি কখন একটু ভাইয়াকে একা পাবো, আমি কখন কথাগুলো ভাইয়াকে বলবো। তারপরে গিয়ে আমার মা হচ্ছে বাজারে যায়। ওই সময়টাতে আপনি শেয়ার করেন? হ্যাঁ, আমার ভাইয়া যেদিন আসে আমাদের বাসায়, তার পরের দিন সকালে আম্মু নাস্তা দিয়ে দেন, বলে যে তুমি ভাইয়াকে নাস্তা করো, আমি একটু বাজারে গিয়ে আমি একটু মাছ নিয়ে আসি। তো আম্মু যায়, যাওয়ার পরে এই ফাঁকে আমি ভাইয়াকে সবকিছু বলে দিই, মানে একদম আবু মারা যাওয়া থেকে শুরু করে আমার বিয়ে, ডিভোর্স,
তারপরে পরের ঘটনাগুলো সবকিছু ভাইয়াকে বলি যে আমাকে এভাবে এভাবে অত্যাচার করতো। তারপর আমার মা, ওই যে আমি বললাম 2006 সাল থেকে স্টিল আমি যখন 2014-তে বাসা থেকে বের হয়ে আসি তার আগ পর্যন্ত আমার মায়ের যে আপত্তিকর ঘটনাগুলো সবকিছু আমি ভাইয়াকে জানাই। তো ভাইয়া তো শুনে খুবই শকড হয়ে যায় যে তুমি এতদিন কেন জানাও নাই। তো আমি বলি যে আমি এরকম সিচুয়েশনে ছিলাম, জানাতে পারিনি। তো ভাইয়া তখন বলে ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি ঢাকায় যাচ্ছি, আমি ঢাকা যাওয়ার পরে তুমি জাস্ট চুপ থাকো, তুমি মানে বুঝতে দিও না যে তো আমি জানি, নাহলে তোমাকে মেরে ফেলবে, তোমার ক্ষতি করবে, তুমি জাস্ট বুঝতে দিও না যে আমি সবকিছু তুমি আমাকে বলেছো। ও ভাইয়া আসার আগে আবার আম্মু আমাকে বলে যে যদি কিছু কোনোভাবে জানাস তাহলে কিন্তু তোর খবর আছে, মানে আমাকে হুমকি দেয় যে কিছু জানালে কিন্তু তোর খবর আছে। তো আমি তারপর তো আমি বলি। তো ভাইয়া ঢাকায় যাওয়ার পরে তো ভাইয়া কয়েকদিন পরে কানাডায় চলে যায়। তো যাওয়ার পরে আপুকে বলে ভাইয়া গিয়ে যে ওর সাথে এরকম এরকম করেছে আম্মা। তো আপু টয়লেট করতে পারে না, আপু আম্মুকে ফোন দিয়ে ফেলে, ফোন দিয়ে বলে যে তুমি কেন আমার বোনের সাথে এগুলো করেছো, তোমার কিসের অভাব ছিল, তোমার টাকা লাগবে তুমি বলতা, আরো টাকা লাগবে বলতাম, তোমাকে টাকা দিতাম, তো তুমি কেন আমার বোনকে ধরনের কথা বলেছো কেন? And finally the situation outbursting, going to be outburstered. আমি আসলে ছোট্ট একটা বিরতির পর ফিরে এসে আপনাদেরকে দেখাবো বা শোনাবো ইনফ্যাক্ট যে এই মেয়েটি এখন কোথায় দাঁড়িয়ে আছে বা কি হচ্ছে ওর লাইফে। আমরা এখানে একটা বিরতি নিতে চাই প্রিয় শ্রোতা। আপনারা শুনছেন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প। আজকের এই গল্পটি বিশ্বাস না করাটাই ভালো। আমিও বিশ্বাস করতে পারছি না আমার জায়গাটা থেকে, এবং সবকিছু বিশ্বাস করতে হবে এমন কোনো কথাও নেই, কারণ কিছু কিছু বিশ্বাস সামনে আসলে এমন অবস্থা তৈরি করে দেয় যেটা আসলে নিজেকে অস্বস্তির মধ্যে ফেলে দেয়। কি বলবো বলুন, পৃথিবীতে এখন সবকিছুই সম্ভব। এবং এই যে আপনারা যারা ফেসবুকে আছেন, এখন তার ফেসবুকে নাই এমন লোক খুঁজে পাওয়া খুব মুশকিল। কিছুদিন আগে এরকম একটা ভিডিও দেখলাম, কলকাতার ভারতের একটা ভিডিও, যে ছেলে বাবাকে পেটাচ্ছে, এবং সেটার পেছনে আপনি দেখেছেন কিনা জানি না, আপনি যে ফেসবুকে আছেন, সেটা হচ্ছে যে বাবাকে বোধহয় তার ওয়াইফকে মানে তার একটু মিষ্টি খাইয়ে দিয়েছিল, এবং মা হচ্ছে সুগারের পেশেন্ট বা কোনো একটা কিছু, এবং সেটার জন্য সে পেটাচ্ছে তাকে। ওই ভিডিওটা ভাইরাল হওয়ার পর তাকে পুলিশ অ্যারেস্ট করে। এবং ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে হলো সেই বাবাই কোর্টে গিয়ে বলেছে যে আমার ছেলে একটা, তাকে যদি না ছেড়ে দেওয়া হয় আমি সুইসাইড করব, এবং কোর্ট বাধ্য হয়ে তাকে ছেড়ে দিয়েছে। সো এই টোটাল আমি আসলে পুরো ব্যাপারটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। আমি বলছিলাম দেখেন, ওই একটা ছেলে যাকে এত কষ্ট করে মানুষ থাকে। তো এক পর্যায়ে একদিন সকালবেলা যেটা হয়, আমি ঘুম থেকে উঠে বাইরে গিয়েছি সকাল 9টার দিকে। তো আমি পানি খাওয়ার জন্য আমি ডাইনিং এ গিয়েছি। তো আমাদের বাসাটা হচ্ছে ড্রয়িং আর ডাইনিং একসঙ্গে। তো ড্রয়িং রুম দিয়ে আর কি ডাইনিং এ ঢুকতে হয় আমার বেডরুম থেকে বের হয়ে। তো আমি গিয়েছি, তো দেখি যে একজন লোক বসে আছে আমার ড্রয়িং রুমে। তো আমি ফেস চিনতাম, উনিও আমাদের এলাকারই ছিল, আমি ওর ফেস চিনতাম। তো আমি জাস্ট সালাম দিয়েছি, সালাম দিয়ে আমি ডাইনিং এ গিয়েছি, গিয়ে ফ্রিজ থেকে পানি খুলে আমি পানি খাচ্ছি। তো এর মধ্যে দেখেছি ওই লোকটা ডাইনিং এসেছে। তো আমি বলেছি যে আপনার কিছু মানে লাগবে, আপনি এখানে কেন? তো বলতেছে যে না, সে আমার হঠাৎ করে আমার হাত ধরছে। আচ্ছা ফাইন রেনুমা, আমি পার্টটা স্কিপ করতে চাই, বিকজ আই নো দিস পার্ট। স্কিপ করতে চাই কারণে যে আসলে আমার মনে হয় এটা এনাফ। মানে তোমার সম্পর্কটা কেমন ছিল ফ্যামিলিতে, এইটুকু বলার, এইটুকু যতটুকু হয়েছে এতক্ষণ ধরে বলা, এটা এনাফ। বাট থাক না, কিছু বিষয়ে আমরা নাই বাই রিভিল করি। ওকে, সো স্কিপ করো এটা। তারপরে কি হয়? মা তো নিশ্চয়ই বাসায় ফিরে অনেক বেশি টর্চার করে। ঘটনাটার পরে যেটা হয়, আমি জাস্ট হাতটা ছাড়িয়ে নিয়ে আমি আমার রুমে চলে যাই। চলে যাওয়ার পরে তো মা বাসায় আসার পরে আসলে ওই দিন থেকে আমার প্রতি মানে আরো বেশি শুরু হয়ে যায় আর কি। লাইক আমার পরীক্ষাও কাছে এগিয়ে আসছে, আমার এপ্রিলের 1 তারিখ থেকে পরীক্ষা ছিল। তো এটা হচ্ছে মার্চের লাস্টের দিকে ঘটনা। তো আম্মু যেটা করতো সেটা হচ্ছে যে আমার খাবারের ভিতরে ঘুমের ওষুধ মিশিয়ে রাখতো, মিশিয়ে দিয়ে দেখা যেত যে আমি ঘুমিয়ে থাকতাম, আমি পড়তে পারতাম না। তো মানে এরকম। তারপর হচ্ছে মানে আমাকে ঠিক মতো, হয়তো আমি যদি খাবার না খেতাম, যদি বলতাম যে আমি নিজে কুক করে খাই, তো বলতো যে না তুমি নিজে কুক করতে পারবা না। আমি না নিতে পারতেছি না এই কারণে মানে একদম টু বি ফ্র্যাঙ্ক বলি, সেটা হচ্ছে এই মা শব্দটা। সো এটা তোমার লাইফে অনেক ভয়ানক রকমের হয়তো অনেক ট্রমা জাতীয় কোনো কিছু, বাট আমাদের প্রত্যেকের জীবনেই এটা অনেক রেসপেক্টের জায়গাটা থেকে আমরা বরং আর না যাই। আমি বরং কিছু কোয়েশ্চেন করে আজকের অনুষ্ঠানটা ইতির দিকে নিয়ে আসি। আই এম সরি টু সে, বিকজ আমি তোমার সঙ্গে লম্বা সময় ধরে কথা বলেছি এবং আমি জানি বিষয়গুলো আরো ইন ডিটেইলে আনা উচিত। হয়তো অনেক শ্রোতাই আমার এই হঠাৎ করে থামিয়ে দেওয়ার বিষয়টা নিয়ে এসে অনেক বেশি মনক্ষুণ্ণ হবেন, কিন্তু আপনারা যতটুকু বোঝার বুঝে নেবেন। আমার মনে হয় যে এটা আসলে আর বেশি ইন ডিটেলে যাওয়ার দরকার নেই, বরং আমরা ওর
সাহসের দিকগুলো আপনাদেরকে একটু দেখাই। সেটা হচ্ছে যে এক পর্যায়ে গিয়ে ফাইনালি তো আপনি সিদ্ধান্ত নিলেন যে না, আপনি আর এই বাসায় থাকবেন না। জি, সেটা কত সালে? সেটা আমার ভাইয়া যখন আমাকে চলে যায় তখন আমাকে বলে যায় যে তুমি জাস্ট পরীক্ষাটা শেষ করো, আমি এর মধ্যে সব ব্যবস্থা করব, তুমি পরীক্ষাটা শেষ করেই তুমি বের হয়ে যাবা। আচ্ছা, তোমাকে পরীক্ষাটা দেওয়াতাম না এখান থেকে, তোমাকে এখনই নিয়ে যেতে পারতাম, কিন্তু তোমার অলরেডি পড়াশোনায় 2 বছর গ্যাপ হয়েছে, তুমি যদি এখন আবার পরীক্ষাটা না দাও তোমার দেখা যাবে আরো 2 বছর তোমার গ্যাপ যাবে। তো আমি চাই না যে তোমার লাইফ থেকে অনেক কিছু নষ্ট হয়েছে, তো আমি চাই না 2 বছর তুমি নষ্ট করো। Okay. তো করে সে হঠাৎ করে একদিন বলতেছে যে তুমি একবারে চলে আসো। বলছি আমি একবারে কেন চলে আসবো? বলতেছে যে না, এই ছেলের সাথে তোমার থাকতে হবে না। আমি বলছি যে মানে কি, আমি এই ছেলের সাথে কেন থাকবো না, কি হয়েছে? বলছে যে না, তুমি চলে আসো, আমি এই ছেলের সাথে সংসার করতে দিব না, তোমার ডিভোর্স করাই দিব, তুমি আসো, তুমি আসবা, পড়াশোনা করবা ঠিক মতো, আমার কাছে থাকবা, তুমি আসো। মানে হঠাৎ করে ধরনের কথা কেন? হঠাৎ করে। আচ্ছা, তা আমি তখন বললাম যে আম্মু, তুমি নিজেই তো আমাকে বিয়ে দিয়েছো, তুমি নিজেই তো রাখতে চাওনি আমাকে, তাহলে এখন যেহেতু আমার একজনের সাথে বিয়ে হয়েছে, আমি এখানে সাথে একটা ফ্যামিলির সাথে আমি অ্যাড হয়েছি, এবং তার সাথে আমার ধীরে ধীরে ওরকম ভালো একটা বন্ডিং তৈরি হয়ে গিয়েছে, ওর ফ্যামিলি সবার সাথে আমার একটা ভালো বন্ডিং তৈরি হয়ে গেছে, এখন তো তুমি এটা বলতে পারো না। তো সে আমাকে নানাভাবে ফোর্স করতে থাকে। তো সে এর মাঝে সে যেটা করে, সে শেরগঞ্জ থেকে ঢাকায় আসে। তো ঢাকায় এসে সে আমার শ্বশুর বাড়িতে অনেক হাঙ্গামা ক্রিয়েট করে ফেলে। লাইক সে এসে চিল্লি করতেছে যে আমার মেয়েকে আমি নিয়ে যাব, তোমরা কেন আটকায় রাখছো, তোমরা আমার মেয়ের ব্রেন ওয়াশ করছো, আমার মেয়েকে নিয়ে যেতে দাও, আমার ছোট মেয়ে, বাচ্চা মেয়ে, আমি ওকে তোমাদের কাছে রাখবো না, এগুলো বলতে থাকে। আমি তো যাব না, আমাকে অনেক ফোর্স করতে থাকে, তুই চল, আমার হাত ধরে টেনে বাসা থেকেও বের করে নিয়ে যায়, দরজা খুলে আমাকে বাইরেও বের করে নিয়ে যায় যে তুই চল, তোকে আমি এখানে থাকতে দিব না। তারপর গিয়ে আমার শাশুড়ি, তারপর আমার যা, ওরা গিয়ে আর কি আমাকে নিয়ে আসে যে আন্টি এরকম করেন না, বসেন শান্তভাবে আমরা কথা বলি। তো সে কোনোভাবে শান্ত হয় না, সে জাস্ট একটাই কথা, আমার মেয়েকে আমি রাখবো না। তারপর সে বলে যে আমরা তো ওকে যেতে দিব না। তো সে অনেক তর্কাতর্কির পরে সে রাগ করে বাসা থেকে বের হয়ে যায়। বেরোর সময় বলে যায় যে এনি হাও আমি আমার মেয়েকে নিয়ে যাব। দেখো, একটা কথা বলি রেহনুমা, আমি তুমি করে বলে ফেললাম কারণ তুমি আমার বয়সে অনেক জুনিয়র হবা। একটা যেটা হচ্ছে যে গল্প না বিশ্বাস করার জন্য একটা মজবুত ভিত্তির প্রয়োজন হয়। একটা হচ্ছে যে তোমার মা নিজেই ইন্সপায়ার হয়ে বিয়ে দিচ্ছে। বিয়ের কয় মাসের পরের এই ঘটনা? বিয়ের হচ্ছে 3 মাস পর। বিয়ের 3 মাসের মধ্যে এমন কি ঘটলো যে সেখান থেকে আবার তোমাকে নিয়ে আসতে চাচ্ছে? আমি গল্পটা তো বিশ্বাস করতে হবে সামহাও। এটা ভাই আমি কথা বলতে থাকলে আপনি যখন আমার পুরো গল্পটা শুনবেন তখন আমি হয়তো বুঝতে পারবো। শেষ পর্যন্ত যখন আপনি শুনবেন তখন আপনি বুঝতে পারবেন যে প্রথম থেকে শেষ পর্যন্ত, আমার বাবার মৃত্যু থেকে একদম আমার শেষ পর্যন্ত, আজকের দিন পর্যন্ত কি ঘটেছে, কেন ঘটেছে, এটা আপনি নিজেই বুঝতে পারবেন। ফাইন। সো প্রিয় শ্রোতা, আমার মনে হয় একটু ধৈর্য ধরে আপনারা শুনুন। ওকে, বল। তো তারপরে আম্মু ওখানে এসে সিনক্রেট করার পর আমরা সবাই আর কি মানসিকভাবে একটু আপসেট হয়ে পড়ি। তো তারপর আর কি আমার শাশুড়ি বলে যে চলো আমরা কিছুদিন ঢাকার বাইরে থেকে ঘুরে আসি। তো আমার শ্বশুর বাড়ি ছিল ফেনীতে। তো তারপর আমরা ফেনীতে যাই, আমি কখনো যাইনি বিয়ের পরে ওদের গ্রামের বাড়িতে। তো তারপর আমাকে ফেনীতে নিয়ে যায়, আমি আমার হাজব্যান্ড, শ্বশুর শাশুড়ি, আমরা সবাই যাই। তো যাওয়ার পর ওখানে মোটামুটি ছোটখাটো একটা অনুষ্ঠানের মতো করে আর কি, বউ দেখানোর জন্য। তো তারপর ওখানে আমি আমার শ্বশুর শাশুড়ির সাথে 15 দিনের মতো ছিলাম। তো এর মাঝে যেটা হয়, আম্মু ওদের সব রিলেটিভস লাইক ওর চাচা, চাচি, মামা, খালা, ফুপু, যত রিলেটিভ আছে সবার নাম্বার কিভাবে কালেক্ট করে ফেলে। কালেক্ট করে সবাইকে ফোন দিয়ে সে বলে যে শাহেদ ভালো না, ওর আমার মেয়ে, ছোট একটা বাচ্চা মেয়েকে ও বিয়ে করছে, বিয়ে করে এখন ওকে টর্চার করতেছে, ওকে মারতেছে। তারপর আমার হচ্ছে চাচা শ্বশুরের ছেলেকে ফোন দিয়ে বলে যে উনি হচ্ছে পুলিশের ডিআইজি। তো ওনাকে ফোন দিয়ে কমপ্লেন করে যে আপনার ভাই আমার মেয়েকে টর্চার করে, আমি তো আপনাদের নামে মামলা করব। তো স্বাভাবিকভাবে সে যেহেতু আইনের একজন তো সে বলে যে আমি যতটুকু জানি আমার ভাই এরকম কিছু করার কথা না, ঠিক আছে আপনি যেহেতু আমার কাছে কমপ্লেন করেছেন আমি ব্যাপারটা দেখবো। তো উনি তারপর আমার হাজবেন্ডকে, আমার শ্বশুর শাশুড়িকে কথা বলে, ওনার সাথে কথা বলে বলে যে কি হয়েছে। তখন বলতেছে যে তুমি আমাদের কথা বিশ্বাস করবো না, তুমি বৌমার থেকে শুনো যে আমাদের কোনো দোষ নেই অথবা আমরা কিছু করি না, ওর মা এরকম সিন ক্রিয়েট করতেছে।
ওর মা একটু অন্যরকম, ওর মাই এরকম ঝামেলা করতেছে, আমাদের ওর থেকে শোনো। তো ভাই আমার সাথে কথা বলার পর ভাইয়াকে বলি যে ভাইয়া এরকম কোনো সমস্যা নেই, শাহেদ আমার সাথে কোনো খারাপ ব্যবহার করেনি, আমাকে কখনো মারেনি, আর ওর সাথে আমার অনেক ভালো সম্পর্ক, কিন্তু আম্মু চাচ্ছে না যে আমি ওর সঙ্গে থাকি, যে আম্মু এরকম সিনকেট গুলো করছে, আপনি কিছু মনে করেন না, আমি খুবই সরি আমার মার পক্ষ থেকে। এবং ওদের ফ্যামিলি সবার কাছে আমি খুব মানে সরি বলি যে আমার জন্য আপনাদেরকে এত কিছু সহ্য করতে হচ্ছে। মানে ওদের কাছে কন্টিনিউয়াসলি সবার থেকে ফোন আসতে থাকে, ওদের সব রিলেটিভসরা ওদেরকে ফোন দেয় যে কি তোমরা নাকি বউ আটকে রেখে বউকে পিটাচ্ছ। তো সে যেটা করে যে ওদের মানে বাসার যে থানা ছিল ওই থানায় ফোন করে, থানার ওসিকে ফোন করে, ফোন দিয়ে বলে যে অমুক মানে অ্যাড্রেস বলে যে অমুক বাসার মধ্যে আমার মেয়েকে আটকে রাখছে, আমার মেয়েকে আমার কাছে আসতে দিচ্ছে না, আমার মেয়ে অনেক কান্নাকাটি করতেছে আমাকে ফোন দিয়ে, আপনারা প্লিজ ওখানে যান, গিয়ে আমার মেয়েকে আমার কাছে পাঠায় দেন। তখন ওরা বলে যে এটা তো অমুক স্যারের বাড়ি, তো স্যারের ফ্যামিলিতে তো এরকম হওয়ার কথা না, আমি আপনার কথা বিশ্বাস করতে পারছি না, ঠিক আছে আমাকে এটা দেখতে হবে। তো উনি দেন আমার ওই যে ভাসুরকে ফোন করে, ডিআইজি যিনি ওনাকে ফোন করে বলে যে স্যার এরকম একজন ফোন দিয়েছিল, এখন আমি কি করব, আমি কি যাবো আপনাদের বাসায়? তখন বলে যে আমার বাসায় যাওয়ার কোনো দরকার নেই, উনি আমাকেও ফোন দিয়েছিল, আমি কথা বলেছি, এরকম কিছু নেই, তুমি চাইলে তুমি যেতে পারো, গিয়ে আমার ভাইয়ের বোর কাছ থেকে শুনে আসতে পারো যে এরকম কিছু হয়েছে কিনা। তো সে বলে না স্যার আমি এটা দরকার মনে করছি না, তো উনি আর আসে না। তো তারপর গিয়ে তো ওই ভাইয়া যখন জানায় আমার হাজবেন্ডকে, তখন ও বলে যে অনেক হয়েছে, মান সম্মান নষ্টের একটা লিমিট থাকে, ফ্যামিলি সবার সামনে তো করেছিল, এখন এখানেও করছে, তো তুমি একটা কাজ করো, যেহেতু উনি মা যেহেতু এত করে চাচ্ছে তুমি ওনার কাছে গিয়ে থাকো, তুমি যাও, তুমি গিয়ে তার কাছে গিয়ে একটু বুঝা বলো যেরকম কেন করতেছে, তুমি কিছুদিন তার কাছে থাকো, থাকলে হয়তো তার ভালো লাগবে। আচ্ছা, এটা বলে সে? হ্যাঁ এটা বলে। তো বলে সে, ও ঢাকায় ছিল, আমি ফেনীতে ছিলাম, তো ঢাকা থেকে ফেনীতে আসে, এসে আমাকে ঢাকায় নিয়ে দেন একদিন পরে আমাকে সিরাজগঞ্জে দিয়ে আসে আম্মুর কাছে। তো ওই যে আমি গেলাম, আমাকে আম্মু আর আসতে দেয় না, সে আমার হাজবেন্ডকেও আসতে দেয় না, আমাকে বলে যে নিয়ে যাবো। 15-20 দিন ছিলাম, থাকার পর থেকে তো ওই সবাই ফোন দিচ্ছে, শাশুড়ি ফোন দিচ্ছে, শ্বশুর ফোন দিচ্ছে যে ওকে পাঠান, ওকে নিয়ে আসুক। তো তারপর গিয়ে আমি আম্মুর কাছে থাকা শুরু করলাম। তারপর আমার হাজবেন্ডের সাথে অলমোস্ট মানে 3-4 মাসের মতো আমার দেখা হয়নি, কারণ আম্মু না আমাকে যেতে দিচ্ছিল ঢাকায়, না হচ্ছে ওকে আসতে দিচ্ছিল। ও আসতে চলে বলতেছিল যে আমার কিন্তু মানে ছোট মেয়ে, ওর কিন্তু 18 বছর হয়নি, নাবালক মেয়ে, আমি কিন্তু তোমার নামে মামলা করে দিব, এই ধরনের কথা বলেন। হ্যাঁ, এই ধরনের। কিন্তু যখন আপনাকে বিয়ে দেওয়া হয়েছিল সেই সময়টাতে পেপারে কি মা সাইন করেনি? না, মা সাইন করেনি। বিয়েটা কিভাবে হয়েছিল? বিয়েটা হয়েছিল হচ্ছে বাসায় কাজী এসেছিল, তো কাজী বিয়ে পড়িয়েছিল, মানে সাইনও নিয়েছিল, কাবির নামে সাইনও নিয়েছিল, তারপর ওখানে 4 জন সাক্ষীও ছিল, কিন্তু মার সাইন ছিল কিনা অথবা করেছিল কিনা সেটা আমার ঠিক মনে নেই। তো মনে হয় না মা সাইন করেছিল, কারণ পরে যখন আমি যখন পেপারস দেখেছিলাম তখন দেখেছি ওখানে যে সাক্ষীদের সাইন ছিল, আমার আর আমার হাজবেন্ডের ছিল। সাক্ষী ছিল হচ্ছে ওর 2 জন আঙ্কেল ছিল সাক্ষী, আর আমার পক্ষ থেকে আমার একটা মামা আর আমার একটা ভাইয়া ছিল। ফাইন, এখানে একটা বিষয় জড়িত আছে। ওর ফ্যামিলি থেকে কি লোকজন এখানে এসেছিল? হ্যাঁ। তোর ফ্যামিলির পক্ষ থেকে ওর বাবা মা কেউ সাইন করেনি পেপারে? না, ওর বাবা মা আসেনি বিয়েতে। কেন আসেনি? বাবা মা আসেনি, বাবা তখন অনেক অসুস্থ ছিল, আর ওর মা তো রাগ করেছিল জন্য ওর মা আসেনি। রেনুমা, দিস ইজ টোটালি আনবিলিভেবল, কজ অসুস্থ হলে তো বিয়েটা পিছিয়ে যাওয়ার কথা। বিয়েটা অসুস্থ ছিল বলতে উনি হচ্ছে প্যারালাইসিস ছিল, তো উনি তো চাইলেই উনি মুভ করতে পারতো না, বাট ওর মার আসার কথা, বাট ওর মাকে ওরা কোনোভাবেই কনভিন্স করতে পারেনি। তো ওর ভাই বোন, তারপর হচ্ছে ওর আঙ্কেল আন্টিরা সবাই এসেছিল। তো ওই ফার্স্ট রিলেটিভ যে হয় তারই তো সাইন করার কথা ডকুমেন্টসে। দেনমোহর কত ছিল? দেনমোহর আমার ঠিক মনে নাই, সম্ভবত 5 লাখ ছিল। আপনার ফার্স্ট বিয়ে অথচ আপনার দেনমোহরটা মনে নাই, এটা মানুষ কিন্তু সহজভাবে নিবে না, কারণ ইটস আ ভেরি সেন্সিটিভ স্টোরি। দ্যাটস ওয়াই আই এম আস্কিং। এবং আপনার পক্ষ থেকে তো আপনার মার অবশ্যই সাইন থাকার কথা, যেহেতু আপনার মা ইন্সপায়ার করছে বিয়েটা দেওয়ার জন্য, সো ওনারও সাইন নাই। তার মানে লজিক্যালি যদি আমি যাই, তাহলে এখানে ওনার বিয়েতে মত ছিল না, এটা প্রথম থেকেই বোঝা যাচ্ছে, যদিও আপনার কথা অনুযায়ী বিষয়টা একদম ডিফারেন্ট। ওকে, 3 মাসের মধ্যে এত বড় কি ঘটনা ঘটে গেল যে কারণে মা তাকে নিয়ে আসবে, যেটা আমি
আপনি কি একটু আগে বলেছেন যে পুরো গল্পটা শুনলে হয়তো বা জিনিসটা পুরোটা বুঝতে বোঝা যাবে। পারবেন আপনি। ওকে, সো আমাদের এখানে একটা ডিলেমা তৈরি হচ্ছে প্রিয় শ্রোতা, বাট আমরা এখনই কোনো রেজাল্টে না যাই, আমরা বরং একটু সামনের দিকে যাই, দেখি লজিক্যালি মেলে কিনা। হ্যাঁ, তারপর কি হলো? তারপরে হচ্ছে আমার ওদের ফ্যামিলি থেকে সবাই আম্মুকে ফোন করতো, আম্মুকে বোঝানোর চেষ্টা করতো যে আমরা আসি, সামনাসামনি কথা বলে ঠিক করার চেষ্টা করি যে দেখি ঠিক হয় কিনা, আপনি কেন এরকম করছেন। তো বাট আম্মু বলেছে আমি এই বিষয়ে কোনো কথাই বলবো না, মানে একটাই কথা ছিল তার যে আমি আমার মেয়েকে সংসার করতে দিব না, আমি আপনার ছেলের সাথে রাখবো না। ওকে, তো এদিকে আমার সাথেও কথা বলতে দিত না, লাইক আমার ফোন আম্মু আমার থেকে নিয়েছিল, আমার ফোন আমার কাছে রাখতে দিত না। আমার হাজবেন্ড ফোন করতো আম্মুর ফোনে, ফোন করলে আমাকে কখনো দিত কখনো দিত না। তো আমি অনেক কান্না করতাম, আমার মন অনেক খারাপ থাকতো যে আমি ওখানে যেতে চাই। আমি আম্মুকে অনেক ইভেন আমি আম্মুর মানে পায়ে ধরেও কান্না করেছি, আম্মু তুমি কেন এরকম করছো আমাকে বলো। মানে সে আমাকে কোনো মানে কারণও বলতো না যে কেন সেরকম করছে। আমি বলছি আম্মু তুমি তো আমাকে বিয়ে দিয়েছো, এখন যখন আমি একটা জায়গায় গিয়েছি, আমার বিয়ে হয়েছে, আমি আমার হাজবেন্ডকে অনেক ভালোবাসি, আমি ওর ফ্যামিলির সাথে অনেক ভালোভাবে মিশে গিয়েছি, তো এখন কেন তুমি সবাইকে এরকম কষ্ট দিচ্ছ, আমাকে কেন তুমি কষ্ট দিচ্ছ আম্মু। যাই হোক, তারপরে গিয়ে আম্মু যেটা করলো যে ওদের সাথে অনেক কথাবার্তা যখন হলো, ও অনেক বার রিকোয়েস্ট করলো, তো বলো ঠিক আছে তুমি সিরাজগঞ্জ আসো, এসে ওর সঙ্গে দেখা করে যাও। ওকে, তো দেন আমার হাজবেন্ড অলমোস্ট 4 মাস পরে আমাদের বাসায় আসে, সিরাজগঞ্জে আসে। তো এসে সে আমার সঙ্গে দেখা করে, তো তখন আম্মুর সাথে কথা বলে। ও আর আমি দুজনে আম্মুর কাছে গিয়ে আম্মুর পায়ের কাছে বসে আম্মুকে বলি যে ও বলে যে আম্মু আপনি কেন এরকম করতেছেন, বলেন আপনি মানে আমি কি কোনো দোষ করেছি অথবা আমার কোনো ভুল হয়েছে যে আপনি কেন ওকে আমার থেকে দূরে রাখতেছেন, আপনি কেন এরকম করতেছেন। আম্মু বলেছে না আমি কোনো কথা শুনবো না, আমি তখন ভুল করছি, আমার বাচ্চা মেয়েকে বিয়ে দিছি, এখন আমি বুঝতেছি যে আমার ছোট একটা মেয়েকে এভাবে এত কম বয়সে বিয়ে দেওয়া উচিত হয়নি। এখন আমি চাই সে পড়াশোনা করবে, পড়াশোনা শেষ করবে, করে এস্টাবলিশড হবে, দেন সে চাইলে তার পছন্দ অনুযায়ী কাউকে বিয়ে করবে, কিন্তু আমি যেটা ভুল করেছি আমার সেই ভুলটা শুধরাতে হবে। সে ওর সাথে সায়দার সাথে অনেক রুড বিহেভ করে। আপনি কি করেন ওই সময়টাতে? আমি জাস্ট তখন আমি ওকে নিয়ে আমার রুমে চলে আসি, এসে বলি যে তুমি এখান থেকে চলে যাও, এভাবে অপমানিত হওয়ার কোনো মানে হয় না, তুমি চলে যাও, তোমার আশা লাগবে, আমি যদি আম্মুকে বুঝাতে পারি আমি চলে আসবো। আপনাদের আর কোনো আত্মীয় স্বজন ছিল না আশেপাশে যারা আপনাদেরকে বিয়ে দিয়েছে, তারা কোনো স্টেপ নিচ্ছিল না? কেউ তো কিছু জানতো না। আর আপুর সাথে তো আমার টোটালি কথাবার্তা ওরকম কথা হতো না, কারণ আপুকে আম্মু বলেছিল যে আম্মু আমাকে বিয়ে দেয়নি, আমি নিজের ইচ্ছে বিয়ে করেছি, এবং আমি পালিয়ে গিয়েছিলাম, সেখান থেকে আম্মু আমাকে নিয়ে এসে আমাকে বিয়ে দিয়েছে। ওকে, ওই জন্য আপু রাগ করে আমার সাথে কথা বলতো না আর কি। আর আমি যে তারপরে যে আমি কারো কাছে হেল্প চাইবো অথবা ফোন করবো, এটা আমার ছিল না। আমি যে কোথাও একা একা বাসা থেকে বের হয়ে আমি যে কারো কাছে একটা যাবো, গিয়ে যে আমি খুলে বলবো ঘটনা, অথবা আমি যে বাসা থেকে পালিয়ে চলে যাবো ঢাকায়, ওইরকম তখন হয়তো আমি অনেক ছোট ছিলাম, ওইরকম কোনো সাহস আমার ছিল না, অথবা আমি যে যাবো ওইরকম কোন একটা সিচুয়েশন ছিল না। কারণ ফাইন, আমরা এই পার্টটাতে কিছু জিনিসের সমাধান পাচ্ছি না, কজ ইটস ওয়ান কাইন্ড অফ মিস্ট্রি। আরেকটা বিষয় সেটা হলো যে ছেলে তো ম্যাচিউর ছিল, তো ছেলে যদি ম্যাচিউর থাকে তাহলে ছেলের একটা, এবং মেয়েরও দেখলাম যে ওখানে আমাদের রেহনুমারও একটা ইচ্ছা ছিল, মানে শাহেদ ম্যাচিউর, রেহনুমার ম্যাচিউর, বয়সের দিকে যে নেওয়ার জন্য ট্রাই করছে আমাকে। তো তখন আম্মু ওকে একটা শর্ত দেয়, আমার হাজবেন্ডকে একটা শর্ত দেয়, এবং আমার আম্মু জানে যে এই শর্তটা কখনোই ও মানবে না। শর্তটা ছিল হচ্ছে যে ও বলে যে তুমি যদি রেনুমাকে নিয়ে থাকতে চাও তাহলে তোমাকে আলাদা থাকতে হবে। আলাদা থাকতে হবে তোমার ফ্যামিলি থেকে? হ্যাঁ, আচ্ছা, তোমার ফ্যামিলি থেকে আলাদা থাকতে হবে, তুমি ওকে নিয়ে তুমি আলাদা একটা বাসা নিবা, তুমি তোমার আব্বু আম্মু তোমার ফ্যামিলির সাথে থাকবা না, এবং তোমার আব্বু আম্মু কখনো তোমার বাসায় আসবে না। আমি বলছি যে এটা কেমন কথা। তো বলে যে আপনি যদি ওকে নাও দেন তারপর আমি কখনো বাবা মাকে ছেড়ে আমি আলাদা বাসায় যাবো না, কারণ আমার বাবা মা আমার কাছে অবশ্যই আগে। আর প্লাস ঠিক আছে আপনি তো ওকে এখন আটকাচ্ছেন এটা বলে যে হ্যাঁ ওর তো এখন বয়স হয়নি, ওর ছোট, আপনি মামলা করতে পারবেন, বাট ও যখন ম্যাচিওর হবে, ওর যখন বয়স হবে তখন তোকে আপনি আটকাতে পারবেন না। এবং আমি জানি যে আমি যেরকম ওকে ভালোবাসি ও আমাকে ভালোবাসে, এবং আশা করি যে ইনশাল্লাহ যখন সময় হবে তখন আমি আমার ওয়াইফকে আপনার থেকে নিয়ে আসবো, বাট আমি আমার বাবা মাকে ছেড়ে থাকতে পারবো না, এটা আমি করতে পারবো না। ওকে, তারপর যেটা হয় যে ওর সাথে
আমার তো কাছে তো ফোন ছিল না, ওর সাথে যোগাযোগের একমাত্র ওয়ে ছিল আম্মুর ফোন। তো আম্মুর কাছ থেকে ফোনটা নিয়ে ওকে ফোন করার জন্য অনেক রিকোয়েস্ট করতে হতো, অনেকবার ফোন দেওয়ার পরে হয়তো আম্মু আমাকে ফোন দিত। তো এইভাবে আর কি যোগাযোগ ছিল। তো এক পর্যায়ে যেটা হয় যে ও মাসে হয়তো একবার আসতো, দুবার আসতো, এসে আমার সাথে দেখা করে জাস্ট চলে যেত ঢাকায়। তারপর আম্মু একবার হচ্ছে ওই ঈদের সময় ওর আপু আম্মু সবাই ফোন করে যে ওকে একটু পাঠান, আমরা সবাই একসাথে গ্রামের বাড়িতে গিয়ে ঈদ করবো, তো ও না থাকলে কেমন হবে, ওকে একটু পাঠান। তো আম্মু কোনোভাবে পাঠাতে চায় না, বাট ওরা যখন সবাই ফোন দিয়ে অনেক রিকোয়েস্ট করে, তো তারপরে গিয়ে আম্মু বলে ঠিক আছে ওকে নিয়ে যাও। তো তারপর আমি যাই, তো ওদের সাথে একটা ঈদ করেছিলাম। তো ঈদ করে ঈদের 2 দিন পরে আর কি আমি আবার চলে আসি। তো আসার পরে তো এভাবে আর কি চলছিল, ওর সাথে মাঝে মাঝে কথা হতো, তারপর মাসে অথবা অনেক সময় 1 মাস 2 মাস পরে আসতো, এসে দেখা করে যেত, বাট আমাকে যেতে দিত না আম্মু। তো এদিকে আমার পরীক্ষা চলে আসছে, মানে এটা হচ্ছে 2011-তে আমার পরীক্ষা ছিল, এসএসসি পরীক্ষা ছিল। তো তারপর আমি কোনো রকমে স্কুলে যেতাম না, আমি জাস্ট বাসায় পড়তাম, পড়ে পরীক্ষা দিলাম। তো এরপরে যেটা হয়, হঠাৎ করে আম্মু টোটালি যোগাযোগ বন্ধ করে দেয়। ওকে বলে যে তুমি আর আসবা না ওর সাথে দেখা করতে। তো বলে যে হঠাৎ করে কেন, বুঝতে যে আসবা না, তুমি আর এসো না, আসলে তুমি যদি আসো এখানে অনেক বড় সিন ক্রিয়েট হবে, আমি পুলিশ ডাকবো, তুমি আসবা না। এটা আপনার মা বলে? হ্যাঁ, এটা আমার মা শাহিদকে বলে। তো ও যেটা করে, ও আসে না, কারণ ওদের সবচেয়ে বড় ভয়টা ছিল যে মান সম্মানের ভয়, যে যাবো পুলিশ ডাকবে, মান সম্মান নষ্ট, মানুষ জানতে পারবে, যে এটা তো খুবই বাজে একটা ব্যাপার হবে আসলে। তো ও আর আসে না, আম্মুকে ফোন দিত, আম্মু আমাকে ফোন দিত না। তো ওর সাথে অলমোস্ট হচ্ছে আমার প্রায় 7-8 মাসের মতো টোটালি কোনো কথা হয় না, মানে একদমই কথা হয় না। ও আসেও না, ওর সাথে আমার কোনো কথা হয় না। তো তারপর গিয়ে আমার আপু হচ্ছে দেশে আসে 2012 সালের মেবি আগস্টের দিকে আমার আপু দেশে আসে। তো আপু আসার হচ্ছে 2-3 মাস আগে আবার আমার সাথে সাথে কথা হয়। আমি আম্মুর ফোন থেকে ওর সাথে কথা বলি। তো আম্মু যখন জানতে পারে যে হচ্ছে আপু আসতেছে, তখন আর কি ওর সাথে কথা বলে যে তো ওর আপু আসতেছে, তোর আপু যদি আসে, মানে আপু বলছিল যে ঠিক আছে, তো যেহেতু বিয়ে করে ফেলছে, মানে আপু জানে যে আমি যেখানে আছি, আমি অ্যাকচুয়ালি কিভাবে আছি আম্মুর কাছে এটা জানে না। আপুকে বলা হয়েছে যে ওর তো শ্বশুর শাশুড়ি ভালো না, ও শ্বশুর বাড়িতে থাকতে সমস্যা হয়, তো ছোট মেয়ে, এর জন্য ওকে নিয়ে আসছি, ও এখানে থাকবে, পড়াশোনা করবে, তারপর গিয়ে হয়তো ঢাকায় ভর্তি হবে, আচ্ছা, এটা বলছে।